হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ বিকাল 6টার স্পেশাল চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি ফর টেট এক্সাম 2024 ক্লাসে সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমাদের ক্লাস নাম্বার 9-এ আমরা বেশ কিছু বাছাই করা প্রশ্ন আলোচনা করব, যেখানে আমরা বেসিক্যালি চেষ্টা করছি 2023-এর প্রাইমারি টেটের যে প্রশ্নপত্রের ধরন, সেই প্রশ্নপত্রের ধরনটাকে মেনটেন করে ক্লাসগুলো করার। এবং আজকে যে সেটটা রয়েছে সেখানে তোমরা বাছাই করা বেশ 20টা কোয়েশ্চেন তোমাদের জন্য রয়েছে 20টা সিটিপি থেকে, এবং যার মধ্যে বেশ কিছুটা কোয়েশ্চেন আমি রেখেছি, কিছু কন্ডিশনাল কোয়েশ্চেন, সেগুলো আমরা এক এক করে আলোচনা করব। আচ্ছা, প্রত্যেকটা কোয়েশ্চেনে 4টা করে অপশন তোমরা পেয়ে যাবে। আর যারা বলছো যে ক্লাসের নোটিফিকেশন কেন পাচ্ছি না, ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করে রাখবে, তাহলে টাইম টু টাইম তোমাদের কাছে কিন্তু ক্লাসের নোটিফিকেশন পৌঁছে যাবে। ঠিক আছে, কি বলছে শিক্ষককে লিডার অফ দ্য ক্লাস বলা হয়, কারণটা কি? শিক্ষককে লিডার অফ দ্য ক্লাস কেন বলা হয়? অপশনসগুলো দেখে নিই। তিনি রাজনীতিবিদদের মতো বাক্য ব্যয় করতে পটু, অর্থাৎ তিনি রাজনীতিবিদদের মতন কথা বলেন তাই। তিনি শ্রেণীকক্ষে সর্বে সর্বা, অর্থাৎ ক্লাসটা কিভাবে চলবে, বাচ্চাদেরকে কতটা কথা বলার সুযোগ দেওয়া হবে, বাচ্চারা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হবে কি হবে না, কোন বিষয়টা ক্লাসে আলোচনা হবে, কিভাবে আলোচনা হবে, সেই সমস্ত কিছু নির্ধারণ করছেন ক্লাসের টিচার, তাই তিনি সর্বে সর্বা। তিনি সরকারি মান্যতাপ্রাপ্ত শিক্ষক ইউনিয়নের সদস্য, অর্থাৎ তিনি কোনো সরকারি কোনো সংস্থা বা তিনি কোনো ইউনিয়নের সদস্য, সেই কারণে তিনি লিডার। শ্রেণীকক্ষে তিনি দেশের ভবিষ্যৎ তৈরি করে চলেছেন, অর্থাৎ টিচারদেরকেই তো বলা হয় যে ভবিষ্যৎ তৈরির কারিগর, তো সেই কারণে তিনি লিডার। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, তিনি শ্রেণীকক্ষে সর্বে সর্বা। তার কারণ তিনি কিন্তু নির্ধারণ করছেন ক্লাসরুমে যে আজকে কোন বিষয়টা পড়ানো হবে, কিভাবে পড়ানো হবে, বাচ্চাদেরকে কতটা সেখানে ইনভলভ করা হবে, বাচ্চারা কতটা অ্যাক্টিভ পার্টিসিপেশনের মাধ্যমে সেটা শিখবে, নাকি তারা এক পক্ষ শুধুমাত্র শ্রোতা হিসেবে শিখবে, সে সমস্ত কিছু যেহেতু তার হাতেই সমস্ত কন্ট্রোল, সেই কারণেই তিনি লিডার। সো অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। আবার অপশন নাম্বার ডিটাও যদি দেখি, সেটাও কিন্তু লজিক্যালি একটা খুব সুন্দর কথা বলেছে, শ্রেণীকক্ষে তিনি দেশের ভবিষ্যৎ গড়ে তুলেছেন, কিন্তু যেহেতু লিডার অফ দ্য ক্লাস বলেছে, সেই কারণে অপশন নাম্বার বিটা এখানে সবচেয়ে বেশি যুক্তিযুক্ত। আসবো পরের নাম্বারে, প্রতিভাবান শিশু মানে প্রতিভাবান মানে কি, যারা হচ্ছে খুবই বুদ্ধিদীপ্ত বা খুবই ইন্টেলিজেন্ট বাচ্চা, সেই প্রতিভাবান শিশুর বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয় তীক্ষ্ণ স্মৃতিশক্তি, অদম্য জানার আগ্রহ, দ্রুত দৈহিক ও ভাষাগত বিকাশ। সব কয়টি প্রতিভাবান শিশুর বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয় কোনটি? দেখো, প্রতিভাবান যার মধ্যে ক্রিয়েটিভিটি থাকবে, যে সৃজনশীল হবে, তাই তো, তো যার মধ্যে যে ক্রিয়েটিভ হবে, ক্রিয়েটিভিটি থাকবে, তার তীক্ষ্ণ স্মৃতিশক্তি থাকবে, অর্থাৎ বাকিদের থেকে ভালো থাকবে। অদম্য জানার ইচ্ছা মানে তার মধ্যে আগ্রহ থাকবে, যে জানতে চাইবে। আর দ্রুত দৈহিক ও ভাষাগত বিকাশ মানে তার কিন্তু ডেভেলপমেন্টও তাড়াতাড়ি হবে, সেই কারণে সে প্রতিভাবান, সেই কারণে এই উপরে সব কয়টি সঠিক। ঠিক আছে, অপশন নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ক্লাসের শেষে কিন্তু জানিও যে তোমাদের স্কোর কত হচ্ছে। ওকে, আচ্ছা, একটা ইনফরমেটিভ কোয়েশ্চেন দিয়েছি এখানে, ভারতে প্রথম বিশেষ বিদ্যালয় স্থাপিত হয়েছিল কোথায়? মানে বিশেষ কারণে বা বিশেষ বাচ্চাদের জন্য প্রথম স্কুল ভারতবর্ষে কোথায় তৈরি হয়েছিল? পাঞ্জাবের অমৃতসরে, পশ্চিমবঙ্গের কলকাতায়, উত্তরপ্রদেশের রেঙ্গুনে, নাকি উড়িষ্যার ভুবনেশ্বরে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, রেঙ্গুনে। কোথাকার? উত্তর ভারতের। নেক্সট আসবো মনোবিদ স্ট্যানলি হল। মনোবিদ স্ট্যানলি হল বয়ঃসন্ধিকাল মানে যেটাকে আমরা বলি অ্যাডোলেসেন্স, বেসিক্যালি যেটা টিন এজ। টিন এজ কেন বলা হয়? দেখবেন নাম্বার যেগুলো রয়েছে 13 থেকে 19, প্রত্যেকটার শেষে কি আছে? 13, 14, 15, 16, 17, 18, 19, সেই কারণে এটাকে টিন এজ বলে, এবং এটাকে অ্যাডোলেসেন্স পিরিয়ড বা বয়ঃসন্ধিকালও বলা হয়ে থাকে, কারণ এইটাই হচ্ছে যৌবন এবং কৈশোরের যে মাঝামাঝি যে একটা মেলবন্ধন তৈরি করবে সেইটাকে। এবং এই সময় কিন্তু ছেলে এবং মেয়েদের শারীরিক গঠন পরিবর্তন হয়, তাদের ভোকাল চেঞ্জ হয়, তাদের মধ্যেকার যে তাদের গ্রুপটা চেঞ্জ হয়, তাদের পিয়ার চেঞ্জ হয়। ঠিক আছে, তো এই সময়টা সেই কারণে খুব বেশি গুরুত্বপূর্ণ একজনের জীবনে। তো মনোবিদ স্ট্যানলি হল বয়ঃসন্ধিকালকে বলেছেন শীত গ্রীষ্ম বর্ষাকাল, হতাশ ক্ষোভ ও আনন্দের কাল, উত্থান পতন ও অবদমন কাল, নাকি ঝড় ঝঞ্ঝা ও দুঃখ কষ্টের কাল? যখনই দেখবে বয়ঃসন্ধিকালের সঙ্গে ঝড়ঝঞ্ঝার কথাটা যুক্ত আছে, তখন সেটা কিন্তু সঠিক উত্তর। স্ট্যানলি হলের মতে এই সময়কালটাকে ঝড়ঝঞ্ঝার কালও বলা হয়ে থাকে। ঝড়ঝঞ্ঝা কেন?
কারণ এই সময় সবচেয়ে বেশি পরিবর্তন আসে জীবনে, নতুন জিনিসকে জানার ইচ্ছা, নতুনকে চেনার ইচ্ছা ইত্যাদি কিন্তু তখন প্রবলভাবে বাড়তে থাকে। আচ্ছা, যা পিয়াজের তত্ত্ব অনুযায়ী বৌদ্ধিক বিকাশের অন্তর্গত আত্মীকরণ মানে হচ্ছে অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশনের সঙ্গে আরেকটা কী রয়েছে? অ্যাকোমোডেশন, তাই না? ডাবল এ যেটা। তো এই পিয়াজের তত্ত্ব অনুযায়ী বৌদ্ধিক বিকাশের অন্তর্গত আত্মীকরণ এবং প্রত্যক্ষণ, চিন্তাশক্তি, আত্মজ্ঞান, উপযোজন। তাহলে অ্যাসিমিলেশন হচ্ছে আত্মীকরণ, আর অ্যাকোমোডেশন হচ্ছে উপযোজন বা সহযোজন পাবে কোথাও কোথাও। এই উপযোজনটা কোথাও কোথাও দেখবে সহযোজন রয়েছে, ঠিক আছে? সহযোজন। তোমাদের যে ক্লাসটা করিয়েছিলাম পিয়াজের প্রজ্ঞামূলক জ্ঞানতত্ত্ব, সেখানে কিন্তু এই দুটো বিষয়কে খুব ভালোভাবে ডেসক্রিপ্ট করে দেওয়া হয়েছে। নেক্সটে চলে আসি নাম্বার 6। বলা হচ্ছে ছোট ছোট ছেলে মেয়েদের কৌতূহলের সঙ্গে নিচের যে বিষয়টি সংযুক্ত নয়। কৌতূহল মানে নতুন কিছু জানার ইচ্ছা। তো নিচের কোনটার সাথে কৌতূহলের বিষয়টা যুক্ত নয়? ছোট ছোট ছেলে মেয়েদের কৌতূহলের সাথে উৎসাহ যুক্ত নয়, কর্মচঞ্চলতা যুক্ত নয়, উদ্দীপনা যুক্ত নয়, একাকিত্ব যুক্ত নয়। ছোট ছোট ছেলে মেয়েদের কৌতূহলের সঙ্গে নিচের যে বিষয়টি সংযুক্ত নয় সেটা অ্যাকচুয়ালি কি? সেটা হচ্ছে একাকিত্ব। অপশন নাম্বার ডি। বারবার বলছি, যখনই দেখবেন নয় রয়েছে বা নট বা এক্সেপ্ট রয়েছে, তখন সেই জায়গাটা কিন্তু দেখতে হবে ভালো করে যে অপশানসগুলো কী কী চেয়েছে। কারণ নয় বা এক্সেপ্ট দিলে মানেটা পুরোটা উল্টে যায়। একটা বক্তব্য, ছোট শিশুদের অন্তরের অবলুপ্ত ইচ্ছা বা আবেগের নিরাপদ মুক্তির উপায় হলো খেলা। ছোট শিশুদের অন্তরের অবলুপ্ত ইচ্ছা এবং আবেগের নিরাপদ মুক্তির উপায় হলো খেলা। এই কথাটা বলেছেন কে? থমসন, স্ট্যানলি হল, সিগমুন্ড ফ্রয়েড নাকি স্কিনার? অর্থাৎ আবেগের নিরাপদ মুক্তি বা আবেগের যে বহিঃপ্রকাশ, সেটা খেলার মাধ্যমে প্রকাশিত হয়। কাদের? ছোট ছোট শিশুদের। তো এটা কে বলেছেন? এটা বলেছেন সিগমুন্ড ফ্রয়েড। নেক্সট আসবো নাম্বার 8। অনিয়ন্ত্রিত শিক্ষার সঙ্গে নিচের যে তথ্যটি সঙ্গতিপূর্ণ নয় বলে দিল, কিন্তু নয়, ওকে? অনিয়ন্ত্রিত শিক্ষার সঙ্গে নিচের যে তথ্যটি সঙ্গতিপূর্ণ নয়। ছাত্রছাত্রীরা স্বাধীনভাবে পড়াশোনা করতে পারে, নির্দিষ্ট পাঠ্যপুস্তক থাকে, নির্দিষ্ট শিক্ষক বা শিক্ষিকা থাকে না, নির্দিষ্ট পাঠ্যপুস্তক থাকে না। সঠিক উত্তর কী হবে? অনিয়ন্ত্রিত শিক্ষার সঙ্গে নিচের যে তথ্যটি সঙ্গতিপূর্ণ নয় সেটি কি? সেটি হচ্ছে নির্দিষ্ট পাঠ্যপুস্তক থাকে। যেহেতু অনির্দিষ্ট বা অনিয়ন্ত্রিত শিক্ষা বলেছে এবং সঙ্গতিপূর্ণ নয় বলেছে, মানে অসঙ্গতিপূর্ণ, সেজন্য নির্দিষ্ট পাঠ্যপুস্তক থাকে। এরপর আসে প্রশ্ন নম্বর 9। পাঠ্যক্রমের বিন্যাস সংক্রান্ত উপাদান হিসেবে বিবেচিত হয়। পাঠ্যক্রমের বিন্যাস, ক্লাসিফিকেশন সংক্রান্ত। সমাজ উন্নয়ন, বিদ্যালয়ের পরিবেশ, ছাত্রছাত্রীদের মানসিকতা, পরিবর্তনশীলতা। সঠিক উত্তর কী হবে? পাঠ্যক্রমের বিন্যাস সংক্রান্ত উপাদান হিসেবে বিবেচিত হয় কোনটি? সঠিক উত্তর পরিবর্তনশীলতা। মানে তাদের মধ্যে যে অ্যাডাপ্টেবিলিটি আসবে এবং তার পরিবর্তে যে বা তার ফলে যে পরিবর্তন বা চেঞ্জগুলো আসবে সেটার কথা কিন্তু এখানে বলছে, ঠিক আছে? অপশন নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, পরিবর্তনশীলতা। নেক্সট আসবো প্রশ্ন নাম্বার 10। যদি একজন ছাত্র কি রয়েছে? যদি একজন ছাত্র অদ্ভুত পোশাক পরে শ্রেণীকক্ষে আসে, এটা অদ্ভুত বলতে মানে ক্লাসের ইউনিফর্ম বাদে অন্য কোনো পোশাক পরে সে এসছে, বা সে যেরকম পুজোর সময় ঘুরতে যায় যেরকম পোশাক পরে, সেরকম একটা পোশাক পরে চলে এসে, আপনি কী করবেন? তাকে নিয়ে পরিহাস করবেন, হাসাহাসি করবেন ক্লাসের মধ্যে, ছাত্রছাত্রীকে ক্লাস করতে বারণ করবেন, বলবেন যে ভালো মানে সঠিক ইউনিফর্মটা পরে ক্লাসে আসতে, নইলে ক্লাস করতে দেবেন না, তার দিকে কোনো মনোযোগ দেবেন না, মানে এক কথা তাকে পাত্তা না দেওয়া, তাকে বোঝাবেন বা পরামর্শ দেবেন এরকম পোশাক পরে ক্লাসে না আসতে। এটা বোঝাই যাচ্ছে কী হবে সঠিক উত্তর? অপশন নাম্বার ডি, তাকে পরামর্শ দেওয়া। মনে রাখতে হবে কঠিন প্রশ্ন শুধুমাত্র অনুশীলন করতে করতে এমন যেন না হয় যে আমরা সঠিক বা সহজ প্রশ্নগুলো আসলে সেগুলো অ্যান্সার করতে না পারি। সেই কারণে যেহেতু আমাদের এক্সাম ডিসেম্বরে, সেই কারণে কিন্তু রেগুলার আমি চেষ্টা করছি যে কঠিন সহজ সমস্ত মিশিয়েই প্রশ্নোত্তরগুলোকে রাখার, যাতে করে তোমাদের সর্বাঙ্গীনভাবে প্রস্তুতিটা হতে থাকে। নম্বর 11তে রয়েছে শিশুদের মধ্যে অস্বাভাবিকতা রয়েছে কিনা তা নির্ণয়ের জন্য নিচে যে পদ্ধতি অধিক সহায়ক। অস্বাভাবিকতা মানে শিশুটা স্বাভাবিকভাবে
কার্যক্ষমতা বা কার্যকারণ বা কার্য সম্পাদন করতে পারছে কিনা, বা কোনো প্রশ্ন করলে তার উত্তর সে দিতে পারছে কিনা, অর্থাৎ তার মধ্যে স্বাভাবিক সমস্ত কিছু লক্ষণ রয়েছে কিনা তা নির্ণয়ের জন্য নিচে যে পদ্ধতিটি অধিক সহায়ক: অন্তর্দর্শন পদ্ধতি, ঘটনা অনুধ্যান পদ্ধতি, প্রশ্নপত্র সম্বলিত পদ্ধতি, সাক্ষাৎকার পদ্ধতি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সাক্ষাৎকার। মানে কি, তার তার ইন্টারভিউ নেওয়া এক কথায়, বা তার সঙ্গে আলাপ করা, পরিচিতি হওয়া, বা তার সঙ্গে প্রশ্ন উত্তর করা, তাহলেই বোঝা যাবে যে সে সঠিকভাবে রয়েছে নাকি তার মধ্যে অস্বাভাবিকতা দেখা যাচ্ছে। নম্বর 12, একজন শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে পারেন। একজন শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের মধ্যে কিভাবে সামাজিক মূল্যবোধ, মানে যে সমস্ত সোশ্যাল এথিক্সগুলো রয়েছে বা সোশ্যাল যেগুলো ভ্যালুসগুলো রয়েছে সেগুলো গড়ে তুলতে পারেন? আদর্শ আচরণের মাধ্যমে, শৃঙ্খলাবোধ গড়ে তোলার মাধ্যমে, মহান ব্যক্তিদের উদাহরণ নিয়ে, ঠিক আছে, ভালো গল্প বলার মাধ্যমে। একটা কথা হচ্ছে, মানুষ বিশেষ করে বাচ্চারা কিন্তু টিচার্সদেরকে কি করে, আইডল হিসেবে দেখে, আইডলাইজ করে। মনে রাখতে হবে পৃথিবীর যত রকমের পেশা রয়েছে সেই পেশাগুলো থেকে শিক্ষকের পেশা, শিক্ষিকার পেশা কিন্তু সবচেয়ে আলাদা। কারণ বাচ্চারা সেই শিক্ষক বা শিক্ষিকার মধ্যে নিজেদের আইডলকে দেখতে পায়, সেই কারণে তাদের কিন্তু বাইরে বিভিন্ন রকমের নেশাগ্রস্ত হওয়া এবং বিভিন্ন রকমের অসৎ আচরণ সেগুলো বর্জন করা উচিত। কারণ বাচ্চারা কিন্তু শিক্ষকদের চলাফেরা, শিক্ষক শিক্ষিকাদের সমস্ত কিছু অবজার্ভ করে এবং সেগুলোকে অবজার্ভ করে করে নিজেদের মধ্যে অ্যাসিমিলেট করে। তো আদর্শ আচরণ করার মাধ্যমে কিন্তু এটা করা যেতে পারে। সো অপশন নাম্বার এ আমাদের কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে চলে আসি, প্রশ্ন নম্বর 13, একটা কন্ডিশনাল কোশ্চেন। বলছিলাম আজকে বেশি কন্ডিশনাল কোশ্চেনে রয়েছে। আপনার ক্লাসে দুজন মানসিক প্রতিবন্ধী শিশুকে বসানোর কথা বলা হয়েছে, আপনি কি করবেন? মানসিক প্রতিবন্ধী মানে মেন্টালি চ্যালেঞ্জড, ওই ধরনের ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজনীয় বিশেষ পাঠদান কৌশল শিখবেন। মানে ওই বাচ্চাদেরকে কিভাবে পড়ানো যায়, মানসিক প্রতিবন্ধী যেহেতু, তাদেরকে কি করে ভালো করে ক্লাসে শেখানো যায় তার কৌশলটা আপনি শিখবেন অ্যাজ এ টিচার। ওই ছাত্রছাত্রীদের জন্য পৃথক একটি শ্রেণীকক্ষের ব্যবস্থা করার বিষয়ে প্রধান শিক্ষককে অনুরোধ করবেন। মানে যাতে তাদের জন্য বিশেষ কিছু ব্যবস্থা করা যায় সেই জন্য প্রধান শিক্ষককে আপনি রিকোয়েস্ট করবেন। ওই ছাত্রছাত্রীদের আপনার শ্রেণীতে বসানোর বিষয়ে নারাজ হবেন, বলবেন না এরকম ছাত্রকে আমি আমার ক্লাসে বসাবো না, কোনোটিই নয়। আমরা যখন ইন্টিগ্রেটেড ক্লাস বা আমরা যখন অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ ক্লাসরুমের কথা বলি, তখন সেখানে কিন্তু সব রকমের বাচ্চাদেরকেই ইনক্লুড করার কথা সেখানে বলা হয়, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কি হবে, আমি একটা কথা বারবার বলি যে ধরো না তুমি ক্লাসে পড়াচ্ছ, তোমার ক্লাসে একজন রয়েছে যে কানে কম শুনতে পায়, তাহলে তোমার উচিত তাকে ফার্স্ট বেঞ্চে বসানো, যাতে করে তোমার লিপ রিড করে ও টেক্সট বইটা খুলে তুমি যেটা পড়াচ্ছ সেই পেজটা ওপেন করে তোমার লিপ রিড করে সেই ব্যাপারটা বুঝতে পারে। কারণ মনে রাখতে হবে একটা সেন্স অর্গান খারাপ থাকলে বাকিগুলো কিন্তু অ্যাক্টিভ থাকে, তাই না? তাহলে তোমার উচিত এখানে ওই ধরনের শিশুদের পড়ানোর জন্য বিশেষ যে কৌশল সেটা শেখা, যাতে করে সেই বাচ্চাটা ক্লাসরুমে এসে কিছু শিখতে পারে। ওকে। নম্বর 14, একজন শিক্ষার্থী কি বলছে, একজন শিক্ষার্থী তার ব্যক্তিগত সমস্যার জন্য শিক্ষকের বাড়ি থেকে সাক্ষাৎ করার অনুমতি চাইল। মানে টিচারের বাড়িতে চলে গেছে, তার সঙ্গে দেখা করবে একটা প্রবলেমের জন্যে, তাকে সময় দেবেন না, শিক্ষার্থীকে উপেক্ষা করবেন, সঙ্গে সঙ্গে সাক্ষাতের অনুমতি দেবেন, নাকি তাকে বলবেন কোনো শিক্ষার্থী বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করার বিষয়ে অনুমতি তিনি দেন না? কি করবে? যেহেতু একজন টিচার স্টুডেন্টদের রোল মডেল হয়, সেই কারণে সেই স্টুডেন্টের কথা অবশ্যই শোনা উচিত এবং তার প্রবলেমটা অবশ্যই শুনে তাকে সেই হিসাবে হেল্প করা উচিত, ঠিক আছে? তাহলে এখানে কি করা উচিত, টিচারের সঙ্গে সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া উচিত। অপশন নাম্বার সি। নম্বর 15, তোমার শ্রেণীকক্ষে কোনো শিশু তার নিজের ব্যর্থতার দায় সর্বদা অন্য শিশুর উপর চাপিয়ে দেয়। থাকে কিছু বাচ্চা এরকম যে সবসময় কী করে, অন্য কারোর উপরে চাপিয়ে দেয়। সে কোন ধরনের প্রতিরক্ষণ কৌশল ব্যবহার করে? অর্থাৎ নিজেকে বাঁচানোর জন্য সে সমস্ত দোষ অন্যের উপর চাপিয়ে দিচ্ছে। তাহলে সে কি করছে? এটাকে কি বলে? যৌক্তিকতা, প্রক্ষেপণ, অবদমন নাকি অনুকম্পন? সঠিক উত্তর প্রক্ষেপণ, অপশন নাম্বার বি।
বা প্রজেকশন। নেক্সট একটি কন্ডিশনাল কোশ্চেন। অনিন্দ একটা ছাত্র, একজন সৃজনশীল ছাত্র, শুধু ছাত্র নয়, একজন ক্রিয়েটিভ চাইল্ড, ক্রিয়েটিভ বাচ্চা। শ্রেণীকক্ষে অন্য ছাত্রদের ভ্রান্তি এবং ধীর গতি তার অধৈর্যের কারণ। অন্যান্য বাচ্চারা যে মানে সঠিক সহজ বিষয়গুলো শিখতে পারছে না বা খুব স্লো চলছে, সেই জন্য সে অধৈর্য হয়ে যাচ্ছে, সে বিরক্ত হয়ে যাচ্ছে, এই জন্য সে সবসময় সব প্রশ্নের উত্তর দিতে চায়। এক্ষেত্রে শিক্ষকের কর্তব্য কী? তাকে ব্যক্তিগতভাবে বলা যে সে ঠিক কাজ করছে না, তাকে বলা যে এরকম তুমি করতে পারো না ক্লাসের মধ্যে। শ্রেণীকক্ষের কাজ দ্রুত শেষের জন্য যে যত বেশি সম্ভব প্রশ্নের উত্তর দিতে চায় তা অনুমোদন করা, যে যেহেতু ও সব পারছে তাই ওকেই শুধুমাত্র সুযোগ দেয় যে তুই বল, আর বাকিরা শুধু শোন বসে বসে। তাকে বলা কেবলমাত্র তাকে যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নের উত্তর দেবে। তাকে এমন কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করা যার উত্তর সে দেওয়ার পক্ষে সম্ভবই নয়। তাহলে সঠিক উত্তর কী হবে? যদি অ্যাজ এ হোল চিন্তা করা যায় তাহলে কিন্তু এখানে তোমার উচিত সেই বাচ্চাটাকে বলা যে তোমাকে যে যে প্রশ্নগুলো করা হচ্ছে সেই সব প্রশ্নগুলো উত্তর দেওয়া, এবং তার পাশাপাশি তার জন্য রিমিডিয়াল ক্লাসের ব্যবস্থা করা। রিমিডিয়াল ক্লাস কিন্তু শুধুমাত্র যারা পিছিয়ে পড়েছে তাদের জন্য নয়, যারা বাকিদের থেকে এগিয়ে আছে, যারা বাকিদের থেকে অনেকটা বেশি এগিয়ে থাকে তাদের জন্যও কিন্তু রিমিডিয়াল ক্লাস। ঠিক আছে, অর্থাৎ তাদেরকে তাদের গতি যাতে কখনোই মন্থর না হয় সেই ব্যাপারেও দেখা। নম্বর 17, শ্রেণীকক্ষে ছাত্রছাত্রী যদি কোনো প্রশ্নের ভুল উত্তর দেয় শিক্ষকের তখন কি করা উচিত? তোমার ক্লাসে প্রশ্ন করেছো ভুল উত্তর, এটা খুব কমন একটা ব্যাপার, তো তখন কি করা উচিত তোমার? তুমি কি করবে তখন? অন্য একজনকে প্রশ্ন করবে, উত্তরটা কেন ভুল সেটা ব্যাখ্যা করে বুঝিয়ে দেবে, তাকে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করবে, উত্তর না দিতে পারার জন্য বকবে। সঠিক উত্তর কি? অ্যাজ এ টিচার, এবং যদি সেটা কনস্ট্রাকটিভ ক্লাসরুম হয়, অর্থাৎ সেখানে যদি মানুষ শিখতে আসে, বাচ্চারা শেখে, সেক্ষেত্রে উত্তরটা কেন ভুল হলো সেই ব্যাপারে ব্যাখ্যা করে সেই বাচ্চাটাকে বুঝিয়ে দেওয়া, যাতে করে সে আর কখনো ভুল উত্তর না দেয় বা এই প্রশ্নের উত্তর তার যেন কখনো ভুল না হয়। ঠিক আছে। নম্বর 18, আবার একটা কন্ডিশনাল কোশ্চেন। ইরফান তার খেলনা ভেঙে ফেলে তার অংশগুলিকে জানার জন্য চেষ্টা করে। একটা গাড়ি বা একটা খেলনা রয়েছে, সেটাকে সে ভেঙে ভিতরে কী রয়েছে না রয়েছে সেটা সে দেখার চেষ্টা করছে। আপনি কি করবেন? তার প্রতি নজর রাখবেন, তার কৌতূহল প্রকৃতিকে উৎসাহ দেবেন এবং তার শক্তির বহিঃপ্রকাশে সাহায্য করবেন। তার শক্তি বলতে এখানে এবিলিটি, এখানে শক্তি বলতে কিন্তু ক্ষমতা নয়। ঠিক আছে, তাকে কখনো খেলনা দেওয়া হবে না যে তুই খালি খেলনা ভেঙে দিস, তোকে আর কোনো খেলনা দেওয়া হবে না। ইরফানকে বোঝাতে হবে যে খেলনা ভাঙা উচিত না, তাকে বলতে হবে খেলনাটাকে যত্ন করে রাখতে হবে। যেহেতু ইরফানের মধ্যে একটা দেখা যাচ্ছে একটা বিষয়, খেলনাটা সে শুধু ভেঙে ফেলে দিচ্ছে না, তার ভিতরের অংশগুলো সে দেখতে চাইছে, মানে এটা কিন্তু একটা ক্রিয়েটিভ বাচ্চার বা একটা সৃজনশীল বাচ্চার মধ্যেকার বৈশিষ্ট্য। তখন তাকে অবশ্যই তার কৌতূহলকে কী করতে হবে? উৎসাহ দিতে হবে এবং তার যে ক্ষমতা রয়েছে সেটাকে বহিঃপ্রকাশের সুযোগ করে দিতে হবে। অপশন নাম্বার বি। নেক্সট আসবে প্রশ্ন নম্বর 19, একজন শিক্ষার্থীর শ্রেণীকক্ষে অনবরত মিথ্যা কথা বলে, শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনি নিম্নোক্ত কী করবেন? খালি মিথ্যা কথা বলছে, খালি মিথ্যা কথা বলছে, কী করবেন? তাকে মিথ্যা কথা বলতে উৎসাহ দেবেন, বলবেন আরও মিথ্যা কথা না বলতে উপদেশ দেবেন, যে মিথ্যা কথা বলা উচিত নয়, তো তুমি মিথ্যা কথা বলো না। মিথ্যা কথা বলার জন্য তাকে শাস্তি দেবেন। তার বাবা মা, অভিভাবক অভিভাবিকাকে ডেকে শিক্ষক শিক্ষিকা সবাই তাদের তিরস্কার করবেন যে আপনার ছেলে বা আপনার মেয়েটা শুধু মিথ্যা কথা বলে, ক্লাসরুমের পরিবেশ নষ্ট করছে। তার অনবরত মিথ্যা কথা বলার জন্য বা বলার কারণ অনুসন্ধান করবেন। এখানে প্রথম অপশানটা যেটা রয়েছে তাকে উপদেশ দেবেন, এটা তো খুবই সুন্দর লাগলো দেখে। তার পাশাপাশি যেটা বেশি পেডাগজিক্যাল অ্যান্সার সেটা হচ্ছে তার অনবরত মিথ্যা কথা বলার কারণটা অনুসন্ধান করা। সো অপশন নাম্বার ডি। ঠিক আছে, এখানে অপশন নাম্বার এ করলেও হয়তো অ্যান্সারটা দিয়ে দিতে পারে, কারণ আমরা দেখেছি লাস্ট ইয়ারগুলোতে যে পর্ষদ কিন্তু কিছু কিছু প্রশ্নের দুটো করে অপশনকে অ্যান্সার হিসেবে নিয়েছে। ঠিক আছে, সো এখানে বেশি ইম্পর্টেন্ট বা বেশি গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে অপশন নাম্বার ডি। তো 19টা কোশ্চেন হলো, 20 নম্বর প্রশ্নটা তোমাদের প্রত্যেকের জন্য হোম টাস্ক। তার আগে একটু জানিয়ে রাখি তোমাদের প্রত্যেককে, আমাদের আরজিএম এডুকেশনে কিন্তু অলরেডি টেট ব্যাচ শুরু হয়েছে, নতুন একেবারে টেট ব্যাচ শুরু হয়েছে, যেটা আমাদের ডিসেম্বর টেট পরীক্ষা পর্যন্ত চলবে। ডেলি 5টা করে সাবজেক্টের ডেসক্রিপটিভ ওয়েতে ক্লাস হবে, এরকম এমসিকিউ প্র্যাকটিস নয়, ডেসক্রিপটিভ ক্লাস, টপিক অনুযায়ী বিস্তারিত আলোচনার ক্লাস হবে। এবং আরও অন্যান্য ব্যাচগুলো তো এখানে দেখতে পাচ্ছ, পঞ্চায়েত, পিএসসি ক্লার্কশিপ, আইসিডিএস প্র্যাকটিস ব্যাচ,
তো তোমরা ব্যাচে অ্যাডমিশনের জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236 নম্বরে টেট 2024 লিখে হোয়াটসঅ্যাপ করবে, সেখানে তোমাদেরকে ব্যাচের অ্যাডমিশনের সমস্ত ডিটেলস জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তোমাদের হোম টাস্কটা একটু দিয়ে দিই। এই প্রশ্নটা তোমাদের হোম টাস্ক, শিক্ষার্থীদের উপর শিক্ষকের কঠোর আচরণ শিক্ষার্থীর বিকাশে নিম্নোক্তভাবে নেতিবাচক প্রভাব ফেলে। কিভাবে নেগেটিভ প্রভাব ফেলে? শিক্ষার্থীরা বা শিক্ষার্থীর মধ্যে জটিলতা দেখা যায়, শিক্ষার্থীর মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, প্রাক্ষবিক বিকাশে বাধার সৃষ্টি করে, নাকি শিক্ষার্থীর সুসংহত ব্যক্তির বিকাশ অন্তরায় হয়। সঠিক উত্তর কী হবে তোমরা জানিও নিচে কমেন্টে। আউট অফ 20 তোমাদের স্কোর কত হলো জানিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।